যেটা কেন দরকার এটা নিয়ে কোনো ডাউট নেই, বাট এখানে আরেকটা গ্রুপ আছে যে এক্সপ্রেশনটাকে লিমিটেড ম্যানারে প্র্যাকটিস করার জন্য ইন্সপায়ার করে। হ্যাঁ, কেন করে? সি মিডিয়ার হ্যাঁ কিছু অ্যাসপেক্টে এটা কি হয়ে যায়, আপনার খুব ক্রুশাল হয়ে যায়। যেমন মিডিয়া অনেক সময় অনেক ইনফরমেশন টেলিকাস্ট করে, যেটার জন্য অনেক সময় ভায়োলেন্ট আপনার সিচুয়েশন ক্রিয়েট হতে পারে বা কনফ্লিকচুয়াল কোনো ইস্যু ইমার্জ করতে পারে। হ্যাঁ, তো এই জন্য এটা নিয়ে কিছু ডিবেট আছে যে মিডিয়ার ফ্রিডমটা অ্যাকচুয়ালি কতটুকু থাকবে, টু হোয়াট এক্সটেন্ট ইট উইল বি ইমপ্লিমেন্টেড এন্ড দিস। হ্যাঁ, তো এখানে থ্রি টাইপ অফ আইডিয়া যেটা আপনার ওয়েভার বলছে, অ্যাকর্ডিং টু ওয়েভার রিগার্ডিং মিডিয়াস ফ্রিডম অফ এক্সপ্রেশন, এখানে উনি তিনটা আইডিয়া বলছেন। ফার্স্টের আইডিয়া উনি বলছেন যে এখানে অ্যাবসলিউটলি গভর্নমেন্ট কোনো রেস্ট্রিকশন থাকবে না মিডিয়ার ক্ষেত্রে। হ্যাঁ, যে গভর্নমেন্ট মিডিয়াকে রেস্ট্রিক্ট করবে না। সেকেন্ড যে আইডিয়া সেখানে বলা হচ্ছে অ্যাবসেন্স অফ মিডিয়া রেস্ট্রিকশন ইন জেনারেল, দ্যাট মিনস এখানে আদার দেন গভর্নমেন্ট অন্য অ্যাক্টররাও এখানে রেস্ট্রিকশন দিতে পারবে না। ফর এক্সাম্পল, অনেক সময় মিডিয়া কি থাকে, প্রাইভেটাইজড কোম্পানি, রাইট? সো প্রাইভেটাইজড যে কোম্পানি তাদেরও নিজেদের কিছু কি থাকে, অটোনোমাস রুলস এন্ড রেগুলেশন। এখানে এটা বলা হচ্ছে যে ওয়েভার বলছেন যেখানে থ্রি টাইপ অফ ফ্রিডম অফ এক্সপ্রেশন থাকতে পারে। ফার্স্ট উনি বলছেন এখানে government কোনোভাবে কন্ট্রোল করবে না। সেকেন্ড যে পয়েন্ট এখানে বলা হচ্ছে আদার দেন গভর্নমেন্ট কোনো অ্যাক্টর এটাকে কি করবে না, কন্ট্রোল করবে না। থার্ড যেটা বলা হচ্ছে যে এটা কম্বিনেশন টাইপ অফ আইডিয়া। থার্ড আইডিয়াটা অ্যাজ এ কম্বিনেশন অফ দ্য অ্যাবসেন্স অফ জেনারেল রেস্ট্রিকশন, the existence of conditions that ensure dissemination of a variety of ideas and opinions to wider audience। ঠিক আছে, এখানে বলছে এটা কম্বিনেশন থাকতে পারে, যে জেনারেল রেস্ট্রিকশনের অ্যাবসেন্স থাকবে, আবার এটা এনশিওর করবে ডিসেমিনেটিং দ্য ভ্যারাইটিস অফ আইডিয়াস এন্ড ইনফরমেশন। হ্যাঁ, এখানে রেস্ট্রিকশন থাকা না থাকার একটা ইস্যু হচ্ছে যে রেস্ট্রিকশন অনেকে মনে করে যে হ্যাঁ খুব জেনারেল সেন্স, ইফ উই টক অ্যাবাউট যে রেস্ট্রিকশন থাকাটা ইম্পর্টেন্ট, কারণ রেস্ট্রিকশন না থাকলে অনেক সময় আপনার কি হয়, আহ মিডিয়ার তো অ্যাট দ্য সেম টাইম একটা এটা ওনারশিপের উপরে ডিপেন্ড করে, যে অনেক সময় আপনার বায়াসনেস থাকতে পারে। সো কিছু রেস্ট্রিকশন হয়তো থাকতে পারে, এই সেন্স থেকে এখানে রেস্ট্রিকশনের কথাটা বলা হয়। বাট এই রেস্ট্রিকশনটা পিকার্ড আর ওয়েভার, হ্যাঁ দুইজন স্কলারের মধ্যে এখানে আইডিয়াটা বলা হচ্ছে যে ওয়েভার এখানে ফার্স্ট ওয়ানকে চুজ করছে, হ্যাঁ, আর পিকার্ড বলছে থার্ড ওয়ান, যে এটা আসলে কম্বিনেশন থাকবে, যে এখানে আপনার অ্যাবসেন্স অফ জেনারেল রেস্ট্রিকশন থাকবে, আবার অ্যাট দ্য সেম টাইম এটা আপনার কি করবে, ভ্যারাইটিস অফ নিউজ ইনফরমেশনকে আপনার টেলিকাস্ট করবে। হ্যাঁ, সো এখানে এই আইডিয়া গুলোতে বলা হচ্ছে যে পজিটিভ এন্ড নেগেটিভ মিডিয়া ফ্রিডমের কথা, যে এখানে পজিটিভ নেগেটিভ মিডিয়া ফ্রিডম নিয়ে বলা হয় যে এই দুটোই প্রেজেন্ট থাকে। হ্যাঁ, পজিটিভ মিডিয়া ফ্রিডমটা কি, সেটা হচ্ছে উইথ সাম রেস্ট্রিকশন যে ফ্রিডমটা থাকে সেটাকে আমরা বলি পজিটিভ মিডিয়া ফ্রিডম, যেটা আপনাদের বলা হচ্ছে সেকেন্ড থার্ড পয়েন্টে কম্বিনেশন আইডিয়া। আর নেগেটিভ বলা হচ্ছে নো কন্ট্রোল অফ মিডিয়া, এটা হচ্ছে ফার্স্ট এন্ড সেকেন্ড আইডিয়াটা। হ্যাঁ, সো পজিটিভ আর নেগেটিভ যে মিডিয়া ফ্রিডম, এটা এখানে ইন দিস সেন্স ইট কামস যে ওয়েভার আর পিকার্ডের যে ডিবেটটা, সেটা নিয়ে যে মিডিয়া ফ্রিডমটা আসলে কতটুকু থাকা উচিত বা কে কোনটাকে সাপোর্ট করছে ওই সেন্স থেকে। হ্যাঁ, সো মিডিয়ার ক্ষেত্রে আমরা দেখি যে পজিটিভ অ্যান্ড নেগেটিভ দুই ধরনের ফ্রিডমে কি করে, এক্সিস্ট করে, এবং দুইটা ফ্রিডম কি আমরা কি করি, উই ইউটিলাইজ ইট। হ্যাঁ, ওকে। সো এরপরে যেটা বলা হচ্ছে ডিবেটস অন সেন্সরশিপ এন্ড ফ্রিডম, এখানে আরেকটা ডিবেটের কথা বলা হচ্ছে যে আপনার সেন্সরশিপ কিরকম থাকবে, হ্যাঁ, বা সেন্সরশিপ অ্যাকচুয়ালি থাকবে নাকি সেটা নিয়ে একটা কোয়েশ্চেন। সো মিডিয়ার সেন্সরশিপ নিয়ে ইফ আই আস্ক ইউ যে মিডিয়ার কি আসলে সেন্সরশিপ দরকার কিনা, তো আপনাদের রিপ্লাইটা কি হবে, মানে আপনাদের জেনারেল আন্ডারস্ট্যান্ডিং যে একটা মিডিয়াতে সেন্সরশিপ কি রিকোয়ার্ড কিনা? ম্যাম আই গেস ইট ইজ রিকোয়ার্ড ম্যাম, কজ ম্যাম মিডিয়ায় যেসব জিনিস হয়তো ম্যাম দেখানো হয়, পোর্ট্রে করা হয়, হয়তো ম্যাম সব টাইপসের সব এজ বা ক্লাসের মানুষের জন্য ম্যাম ইকুয়ালি অ্যাকসেপ্টেবল নাও হতে পারে, বা ভিজুয়ালি ম্যাম ডিস্টার্বিংও হতে পারে অনেক কিছু। আই গেস ম্যাম সেন্সরশিপ ইজ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড ম্যাম, যে মানে কোন ক্লাসের জন্য বা কোন টাইপের মানুষের জন্য কি দেখানো উচিত ম্যাম। ওকে, ভেরি গুড। আর কেউ বলবেন আদার দেন আকাশ কোনো কিছু সেন্সরশিপ নিয়ে?
আচ্ছা, এখানে আকাশ যেটা বলেছেন সেটা কারেক্ট। হ্যাঁ, দিস ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। যে এখানে ওই যে আমরা বললাম যে আমরা এখন ডিবেট নিয়ে ডিসকাস করছি, এখানে একটা গ্রুপের যে ওপিনিয়ন দ্যাট ইজ যে ওই যে যেটা পিকার্ড বলেছে যে এখানে আসলে রেস্ট্রিকশন থাকবে না, বাট এট দ্য সেম টাইম এখানে ভ্যারাইটিস অফ আইডিয়াস ইনফরমেশন টেলিকাস্ট হবে। হ্যাঁ, বাট আরেকটা জিনিস এখানে বলা হচ্ছে যে এখানে আমরা রেস্ট্রিকশন রাখবো কিনা। রেস্ট্রিকশনটা এট দ্য সেম টাইম ইম্পর্টেন্ট। এখানে যেটা বলা হচ্ছে যে রেস্ট্রিকশন কেন ইম্পর্টেন্ট, একটা হচ্ছে মিডিয়ার যে কন্টেন্ট, এই কন্টেন্টটা সবার জন্য আপনার সুইটেবল কিনা সেটা একটা ইস্যু। আর সেকেন্ড থিং এখানে আরেকটা ইস্যু বলা হচ্ছে যে মিডিয়া তো আসলে সবাইকে হ্যাপি করার জন্য বা সুইটেবল কিছু টেলিকাস্ট করার জন্য না, মিডিয়ার রোল হচ্ছে আপনার ইনফরমেশন প্রোভাইড করা। এখন এখানেও কিন্তু সেন্সরশিপের একটা ইস্যু রিলেটেড। সি, আপনি যখন একটা ইনফরমেশন প্রোভাইড করছেন, সেই ইনফরমেশনে আপনি কতটুকু ভিডিও কতটুকু ইমেজ শো করবেন, সেটা কি ওয়েতে প্রেজেন্ট করবেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট। সো এই সেন্সরশিপের ইস্যুটা যেহেতু আমরা জানি যে এটা দিস ইজ রিকোয়ার্ড অ্যাকচুয়ালি। হ্যাঁ, এই জন্যই কিন্তু এডিটোরিয়াল বডিজ দেয়ার, আপনারা টেলিভিশন দেখেন বা নিউজ প্রিন্ট দেখেন, প্রিন্ট মিডিয়া সবকিছুতে কিন্তু একটা এডিটোরিয়াল বডি থাকে। এডিটোরিয়াল বডির কাজই হচ্ছে সেটাকে রিভিউ করা, যেটা আসলে পাবলিকের সামনে দেওয়ার মতো এটা আপনার রিপ্রেজেন্টেবল কিনা। হ্যাঁ, সো এই সেন্সরশিপ যদি রিকোয়ার্ড হয়, এখন ডিবেট কামস, সেটা হচ্ছে যে সেন্সরশিপ দেওয়া মানে আপনি কিন্তু মিডিয়ার যে ফ্রিডম সেটাকে আপনি কি করছেন, আপনি এটার মধ্যে একটা কাইন্ড অফ ব্যারিয়ার সেট আপ করছেন। সো এইটা থেকে কিন্তু ডিবেটটা স্টার্ট হচ্ছে যে আপনার ফ্রিডম কতটুকু আমরা প্র্যাকটিস করবো, অথবা এখানে সেন্সরশিপ আসলে ফ্রিডমটা টু হোয়াট এক্সটেন্ট ইট ক্যান বি প্র্যাকটিসড। হ্যাঁ, তো এখানে আরেকটা ইস্যু বলা হচ্ছে যে পিকার্ডের যে ওপিনিয়ন রিগার্ডিং পিকার্ড, এই সেন্সরশিপ এন্ড ফ্রিডমের যে ইস্যুটা, এটা হচ্ছে থার্ড পার্ট থেকে হি ইজ ট্রাইং টু এক্সপ্লেইন, যেটা আসলে কম্বিনেশন, কাইন্ড অফ কম্বিনেশন করতে হবে। এবং এখানে আরেকটি ইস্যু বলা হচ্ছে যে পলিটিক্যাল যে স্ট্রাগল, হ্যাঁ, রিলেটস টু দ্য ডিগ্রি অফ গভর্নমেন্ট ইন্টারভেনশন, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এখানে একটা ইস্যু উনি অ্যাড্রেস করছেন যে অথর যেটা বলেছেন যে পলিটিক্যাল যে স্ট্রাগল থাকে একটা কান্ট্রিতে, সেটা আসলে একটা গভর্নমেন্ট কতটুকু ইনভেন্ট করবে বা ইন্টারভিন করবে একটা নিউজ পেপার বা একটা নিউজ এজেন্সিতে, সেটার উপর ডিপেন্ড করে। ফর এক্সাম্পল আমরা যদি দেখি কোনো কান্ট্রি হচ্ছে আপনার ডিক্টেটোরিয়াল বা ওয়ান ম্যান লিডারশিপের উপর ডিপেন্ড করে, সেখানে আপনার মানে মিডিয়াকে যে কন্ট্রোল করে বা ইন্টারভিন করে, সেটার আপনার লেভেলটা ডিফারেন্ট থাকে। আবার একটা কমপ্লিটলি ডেমোক্রেটিক কান্ট্রিতে গভর্নমেন্টের যে ইন্টারভেনশন, সেই লেভেলটাও আপনার ডিফারেন্ট থাকে। তো এটা কি করে ভ্যারি করে ডিপেন্ডিং অন দ্য পলিটিক্যাল স্ট্রাগল অফ সার্টেন কান্ট্রি, হ্যাঁ, বা পলিটিক্যাল স্ট্রাকচার। সেটা বলা হচ্ছে যে সেন্সরশিপটা হচ্ছে সব কান্ট্রি সমানভাবে অ্যাপ্লাই করবে, নট রিয়েলি লাইক দ্যাট। ফর এক্সাম্পল চায়না, চায়নাতে আপনারা দেখেন যে হাউ মিডিয়া ইজ কন্ট্রোল বাই গভর্নমেন্ট, সেটা কিন্তু আবার আমেরিকার সিনারিও থেকে ডিফারেন্ট, রাইট? কেন? বিকজ আমেরিকার যে পলিটিক্যাল কন্টেন্টটা সেটা ডিফারেন্ট ফ্রম চায়নার পলিটিক্যাল কন্টেন্ট। সো এটা হচ্ছে খুব সিম্পল একটা এক্সাম্পল টু আন্ডারস্ট্যান্ড যে মিডিয়া কিভাবে সেন্সরশিপ ইম্পোজ করতে পারে, টু হোয়াট এক্সটেন্ট, এবং এখানে ডেফিনেটলি ওই কান্ট্রির যে পলিটিক্যাল কনটেক্সট, পলিটিক্যাল স্ট্রাকচার, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে। এরপরে আমরা আসি যে আপনার স্ট্রাগলে আরেকটা হচ্ছে প্লুরিফর্ম মিডিয়া রিপ্রেজেন্টেশন। মিডিয়ার যে রিপ্রেজেন্টেশন, আমরা শুরুতেই কি বললাম যে এটাকে প্লুরাল একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করা, সেটাই হচ্ছে মিডিয়ার সাকসেস ইন স্ট্যাবলিশিং ডেমোক্রেসি। কারণ মিডিয়া কিভাবে ডেমোক্রেসিকে স্টাবলিশ করে, শুধুমাত্র আপনার অ্যাকাউন্টেবিলিটি ট্রান্সপারেন্সি এটা দিয়েও না। এই পয়েন্টগুলোতে যেটা বলা হচ্ছে, হোয়াট অথর ইজ ট্রাইং টু সে, যে আপনার সরি, ডেমোক্রেসির একটা কালচার থাকে, কিন্তু ডেমোক্রেটিক কালচার, ডেমোক্রেটিক কালচারটা কি, ডেমোক্রেটিক কালচারের মধ্যে ডেফিনেটলি আপনার যেগুলো ইমপ্লিমেন্টারি লেভেল, সেখানে অ্যাকাউন্টেবিলিটি ট্রান্সপারেন্সি সেটা আসে। বাট আদার দেন দিস, আমি যেটা বলছি যে ডেমোক্রেটিক কালচার মিডিয়া এস্টাবলিশ করতে পারে কিভাবে। সি, এই যে আমরা যখন ওয়েন উই টক, হ্যাঁ, ইন পাবলিক স্পেস, বা আপনারা যখন ক্লাসে থাকেন, ক্যাম্পাসে থাকেন, এখানে আপনারা ভ্যারাইটিস অফ পিপল আর দেয়ার, ইউ আর গ্যাদারিং দেয়ার, হ্যাঁ, আপনারা ইউ আর ডুইং ইউর ক্লাসেস। তো সেখানে আমরা কি করি, আপনারা দেখেন যে ডেমোক্রেটিক কালচার কি একটা এনভায়রনমেন্ট যেখানে আমরা ডিফারেন্সেস অফ ওপিনিয়নটা কি করতে পারি, রেসপেক্ট করতে পারি, বা অ্যাটলিস্ট আপনি কোনো ওপিনিয়নের সাথে ডিসরিগার্ড করতে পারেন, ডেফিনেটলি সেই রাইট আপনার আছে। বাট আরেকজনকে আপনার কথা বলার স্পেস দিতে হবে, আপনাকে তার ওই রাইটটাকে রেসপেক্ট করতে হবে যে হি অর শি ক্যান টক, এটা তার রাইট। বুঝতে পেরেছেন যে তার আইডিয়াটাকে আপনি রিজেক্ট করতে পারেন ডেফিনেটলি, বাট তাকে তার এক্সপ্রেস, তার যে ওপিনিয়ন সেটা এক্সপ্রেস করার আপনাকে কি দিতে হবে, প্ল্যাটফর্ম দিতে হবে। সেটাকে বলে একটা ডেমোক্রেটিক কালচার। এটা কিন্তু খুব মানে আপনার হার্ড
কাইন্ড অফ কালচার না, এটা একটা সফট পাওয়ার কাইন্ড অফ কালচার, বুঝতে পেরেছেন? বাট এটা ইমপ্লিমেন্টারি লেভেলে আমরা দেখি যে একটা কান্ট্রি কতটুকু ডেমোক্রেটিক, এটা আপনি তখনই বুঝবেন যে ওই কান্ট্রিতে আপনারা দেখবেন যে ওই সোসাইটি কিভাবে প্লুরালিজমকে একসেপ্ট করে। হ্যাঁ, সেখানে যদি আপনারা দেখেন তখন বুঝবেন যে ওদের ডেমোক্রেটিক কালচারটা কিরকম। এই সেম থিং এখানে বলা হচ্ছে যে মিডিয়ার যে রিপ্রেজেন্টেশনাল রোল, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ মিডিয়া এই ধরনের একটা কালচার ক্রিয়েট করে বা মানুষকে ডিরেক্টলি ওর ইনডিরেক্টলি, হ্যাঁ, এই আইডিয়াটা পুশ করতে পারে যে প্লুরালিজমকে প্রমোট করা। হ্যাঁ, বিকজ প্লুরালিজমকে যদি আপনি রেসপেক্ট না করেন, দেয়ার উইল বি নো ডেমোক্রেসি। হ্যাঁ, সো এই পয়েন্ট অফ ভিউ থেকে এখানে বলা হচ্ছে যে মিডিয়া যে প্লুরালিস্টিক একটা সোসাইটি ক্রিয়েট করে বা রিপ্রেজেন্টেশন করে, এখানে কি কি স্ট্রাগল ফেস করে। সো এখানে একটা জিনিস বলা হচ্ছে যে ডিফারেন্ট যে গ্রুপস, হ্যাঁ, ধরেন মাইনরিটি থাকতে পারে অথবা বেসড অন এথনিসিটি থাকতে পারে, জেন্ডার বেসিসে, হ্যাঁ, ডিফারেন্ট গ্রুপস এন্ড দেয়ার পার্টিসিপেশন রিপ্রেজেন্টেশন ইন মিডিয়া, এটা আপনার একটা ডেমোক্রেটিক কালচার ক্রিয়েট করে। যেমন আমরা মিডিয়াতে যখন দেখি যে একই আপনার টেবিলে, হ্যাঁ, পিপল ফ্রম ডিফারেন্ট প্রফেশনস, হ্যাঁ, ডিফারেন্ট পলিটিক্যাল পার্টিস আর পার্টিসিপেটিং, তখন আমাদের মাথায় অ্যাম্বিয়েন্সটা কিভাবে আসে যে এটা একটা ডেমোক্রেটিক কালচার। ইভেন আপনারা ইউএসএ তে দেখবেন যে ওদের ইলেকশন হয়, ইলেকশনের আগে কিন্তু এই যে আপনার প্রেসিডেন্সিয়াল যারা ক্যান্ডিডেট থাকে তাদের কিন্তু ডিবেট হয়, হ্যাঁ, আর্গুমেন্ট হয়, একটা কমন প্রোগ্রাম সেটা টেলিকাস্ট করা হয়। তার মানে কি এটা একটা ডেমোক্রেটিক কালচার, দিস ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। এই জিনিসটাই বলা হচ্ছে যে এই যে পার্টিসিপেশন, এটা ইন সোসাইটি, এই জিনিসটা রিপ্রেজেন্ট করতে পারে মিডিয়া, যেটা হচ্ছে অনেক মানুষের মাথায় এই আইডিয়াটা ইনজেক্ট করে যে ইয়েস, ডেমোক্রেটিক কালচার শুড বি লাইক দিস। হ্যাঁ, ওকে। আরেকটা যেটা এখানে ইস্যু বলা হচ্ছে যে স্ট্রাকচারাল যে অকারেন্স অফ রিডাকশনিস্ট রিপ্রেজেন্টেশন। হ্যাঁ, এখানে রিডাকশনিস্ট রিপ্রেজেন্টেশন কেন বলা হচ্ছে দেখেন, যেখানে একটা স্ট্রাকচারাল হাইরার্কি থাকে যে কোনো কান্ট্রিতে, আমরা সবসময় দেখি যে আপনার যে রুলিং রেজিম অথবা মেজরিটি, তাদের একটা ডমিনেন্স থাকে খুব নর্মালি। হ্যাঁ, সো এই যে রুলিং রেজিমের অথবা যে মেজরিটি, তাদের যে ডমিনেন্সটা, এটার একটা ন্যাচারাল, খুব কোয়াইট ন্যাচারাল দিক। এটা এরকম না যে সবাই ইন্টেনশনালি করে, কেউ ইন্টেনশনালি করতে পারে, বাট আনইনটেনশনালি যেটা হয় সেটা হচ্ছে যে রিডাকশনিস্ট একটা রিপ্রেজেন্টেশন চলে আসে। যেমন সবসময় সবাইকে রিপ্রেজেন্ট করা হয় না, যেমন আপনারা দেখবেন যে অনেক প্রোগ্রামে যে ইনভাইটেড গেস্ট, সেটা নিয়ে অনেক সময় অনেক ক্রিটিসিজম করে যে এখানে প্রপার রিপ্রেজেন্টেশন হয় নাই, যে সামওয়ান, আপনি একটা পার্টি অথবা সার্টেন পার্সনের এগেনস্টে আপনার কি আছে, ইউ হ্যাভ সার্টেন কমপ্লেইন, হ্যাঁ, বাট আপনার সেই অপোনেন্ট এখানে প্রেজেন্ট নাই। হ্যাঁ, মেবি হি অর শি বিলংস টু সার্টেন গ্রুপ, হ্যাঁ, অথবা সার্টেন পলিটিক্যাল পার্টি, যেটাই হোক। তো এই যে বলেছে রিডাকশনিস্ট যে রিপ্রেজেন্টেশন, যে রিডিউস করে বা এক্সক্লুড করে দেয় অনেক সময়, এটা বলছে এটা একটা খুব ন্যাচারাল টেন্ডেন্সি থাকে। হ্যাঁ, সো এটাকে আপনার কি করে যে মিডিয়া কাভার আপ করার ট্রাই করতে পারে একটা ভালো ডেমোক্রেটিক অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করার জন্য। ঠিক আছে, এরপরে আরেকটি ইস্যু এখানে যেটা বলা হচ্ছে, another issue which is marginalization of social subgroups। এই যে সোশ্যাল সাবগ্রুপকে মিডিয়া, if media wants they can marginalize, on the other hand if it wants they can portray these subgroups in the mainstream or they can bring them up in the mainstream। বুঝতে পেরেছেন কিভাবে করতে পারে? এটা আপনাদের জন্য কোয়াইট নর্মাল এক্সাম্পল। আপনারা দেখবেন যে নর্মালি যে মাইনরিটি গ্রুপ থাকে এনি কান্ট্রিতে, হ্যাঁ, সো মাইনরিটিদেরকে আপনার মার্জিনালাইজ করার পিছনে মিডিয়ার একটা রোল থাকে। যেমন মিডিয়াতে আপনারা দেখবেন যে অনেক নিউজ খুব র্যাপিডলি টেলিকাস্ট হয়, তখন এই জিনিসটার আপনার সিগনিফিকেন্সটা অনেক ইনক্রিজ হয়ে যায়। হ্যাঁ, আবার কোনো ইস্যুকে ধরেন কোনো মাইনরিটি কমপ্লেক্স হচ্ছে বা কোনো ভায়োলেন্ট কনফ্লিক্ট, সেটাকে পোর্ট্রে করা হচ্ছে না টেলিভিশনে সেভাবে, তখন কিন্তু এটার সিগনিফিকেন্সটা কমে যায়। তো এটাই বলা হচ্ছে যে এই সোশ্যাল সাবগ্রুপকে যে মার্জিনালাইজ করা, এই ইস্যুটা কিন্তু ডেমোক্রেসিকে রিপ্রেজেন্ট করে না, and এটাতে মিডিয়া অনেক সময় কি করে স্ট্রাগল ফেস করে যে মার্জিনাল গ্রুপকে কতটুকু কিভাবে প্রেজেন্ট করবে, সেটা নিয়ে একটা ইস্যু হয়। হ্যাঁ, সো এখানে আরেকটি ইস্যুর কথা যেটা আপনার এক্সাম্পলে ইউ উইল ফাইন্ড, এটা আপনাদেরকে আমি বোঝার জন্য দিয়েছি, সেটা হচ্ছে ইউরোপের যে মাইগ্রেন্টদের ইস্যুটা, এটা এখানে অথর ইজ ট্রাইং টু কানেক্ট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড যে এটা আসলে কিভাবে হয়। যেমন ইউরোপে যারা মাইগ্রেন্ট, এরা তো আসলে আপনার সোশ্যাল সাবগ্রুপ হিসেবে সেখানে কি করে, দে আর লিভিং দেয়ার। হ্যাঁ, তো এই যে আপনার মাইগ্রেন্টসদের যে লাইফটা বা মাইগ্রেন্টদের লাইফের স্ট্রাগলটা, সেটা ইউরোপিয়ান মিডিয়াতে কতটুকু পোর্ট্রেট করা হয় বা এটা আসলে খুব কম পোর্ট্রেট করা হয়, সেটাই উনি বলছেন যে দো দে আর মাইগ্রেন্টস, বাট মাইগ্রেন্টসদেরও যে আপনার ভয়েস বা নিজেদের রাইটকে প্লেস করার যে
রাইটটা সেটাই হচ্ছে, উনি বলছেন যে মিডিয়া এখানে অনেক সময় কি করে, কাইন্ড অফ রিলাক্টেন্ট থাকে, অথবা মিডিয়ার কোনো শর্টকামিংস থাকে, অর মেবি দেয়ার বায়াস, যেটাই হোক, সেখান থেকে মিডিয়া প্লুরিফর্মিটিকে কি করতে পারে না, রিপ্রেজেন্ট করতে পারে না। ঠিক আছে, তো তার মানে আমরা এখানে যেগুলো ডিসকাস করলাম যে মিডিয়ার স্ট্রাগলে, ফার্স্টে আমরা ডিসকাস করেছি মিডিয়ার যে ফ্রিডম বা ফ্রিডম অফ এক্সপ্রেশনের ইস্যুটা। সেই এক্সপ্রেশনের ইস্যুতে আমরা কিছু পয়েন্ট ডিসকাস করেছি, সেখানে একটা ডিবেটও আছে। ডিবেট হচ্ছে ওয়েবারের আইডিয়া অফ মিডিয়াস ফ্রিডম, সেন্সরশিপ কিভাবে হবে, সেটা না থাকলে কি হবে, আবার মিডিয়া কিভাবে পারফর্ম করতে পারে বেটার ওয়েতে, হ্যাঁ, টু ওভারকাম দিস, এই ইস্যুগুলো আমরা অ্যাড্রেস করেছি। সেকেন্ড যেটা আমরা ডিসকাস করলাম এখন, সেটা হচ্ছে প্লুরিফর্ম মিডিয়াস রিপ্রেজেন্টেশন, দ্যাট মিনস মিডিয়ার একটা প্লুরাল কালচারকে কিভাবে স্টাবলিশ করতে পারে, সেটা হচ্ছে মিডিয়ার মানে সেকেন্ড একটা অবজারভেশন। হ্যাঁ, ওকে, এখন আমরা যেটা আসবো সেটা হচ্ছে পসিবিলিটিস অফ মিডিয়া। হ্যাঁ, যে মিডিয়ার আমরা দেখলাম যে দেয়ার আর সাম স্ট্রাগলস, যেমন প্লুরাল একটা কালচার সেট আপ করতে, অথবা হচ্ছে ফ্রিডম অফ এক্সপ্রেশনকে আপনার ওয়েল স্টাবলিশ ভাবে বিল্ড আপ করতে। হ্যাঁ, সো এগুলো হচ্ছে মিডিয়ার কিছু স্ট্রাগল আছে এখানে, কারণ এখানে সেন্সরশিপের একটা ডিবেট আছে। তারপরে আমরা দেখলাম যে প্লুরিফর্মিটিতে কিছু প্রবলেম থাকে, যেমন এই যে সাব গ্রুপের ইস্যুটা। হ্যাঁ, সো এগুলো হচ্ছে মিডিয়ার কিছু স্ট্রাগলের এরিয়া। বাট এখন আমরা যেটা দেখবো, হোয়াট আর দি পসিবিলিটিস অফ মিডিয়া। হ্যাঁ, পসিবিলিটিস এর মধ্যে ফার্স্টে যেটা আসছে যে আপনার রিসোর্স। ওকে, এখানে রিসোর্স বলতে মিডিয়ার যে রিসোর্স, রিসোর্স বলতে কোনটাকে বোঝায় বলতে পারবেন কি, হোয়াট আর দি রিসোর্স অফ মিডিয়া। আমরা যখন একটা কান্ট্রির কথা বলি, ফর এক্সাম্পল যে বাংলাদেশ এজ এ কান্ট্রি, বাংলাদেশের রিসোর্স কি, আমরা বলবো ম্যান পাওয়ার, আবার বলতে পারি আমাদের যে ন্যাচারাল ওয়েলথ সেটা। হ্যাঁ, এগুলো হচ্ছে রিসোর্স। সো মিডিয়া রিসোর্স, হোয়াট ক্যান বি দ্য রিসোর্সেস অফ মিডিয়া, এটা আপনাদের কি মনে হয় বলেন, হোয়াট এভার ইউ থিঙ্ক ইন জেনারেল। ম্যাম কন্টেন্ট, ওকে, ভেরি গুড, মিডিয়ার কন্টেন্ট, তারপরে স্পন্সরশিপ ম্যাম। উম আচ্ছা, এটা কাইন্ড অফ, হ্যাঁ, ক্লোজ। আর কেউ? আচ্ছা, মিডিয়ার যে রিসোর্স এখানে বলা হচ্ছে যে একটা আমরা, ফর এক্সাম্পল মিডিয়া তো একটা ইন্ডাস্ট্রি। সো আমরা যখন when we talk about media, always keep in your mind যে এটা কিন্তু একটা ইন্ডাস্ট্রি। হ্যাঁ, মিডিয়া ইটসেলফ আ ইন্ডাস্ট্রি। এই যে একটা ইন্ডাস্ট্রির ইনফ্রাস্ট্রাকচার, সেটা কিন্তু মিডিয়ার রিসোর্স। হ্যাঁ, এনি অর্গানাইজেশনের ইনফ্রাস্ট্রাকচার, কমিউনিকেশন, টেকনোলজি, এগুলো কিন্তু রিসোর্স, ম্যান পাওয়ার। হ্যাঁ, সো মিডিয়ার ক্ষেত্রেও এটা ডিফারেন্ট না, মিডিয়াতে মিডিয়ার যে ইনফ্রাস্ট্রাকচার, কমিউনিকেশন, টেকনোলজি, এগুলো হচ্ছে মিডিয়ার রিসোর্স। মিডিয়ার কিন্তু খুব সিগনিফিকেন্ট রিসোর্স হচ্ছে এটা টেকনিক্যাল যে অ্যাসপেক্টটা, টেকনোলজি। সোফার যে ডেভেলপ টেকনোলজি ওরিয়েন্টেড, আমরা কিন্তু গ্লোবাল নিউজ এজেন্সিস উই হ্যাভ রেড প্রিভিয়াসলি। হ্যাঁ, সো এই যে নিউজ এজেন্সির যে আপনার সাইজ, তারপর লোকেশন, ম্যান পাওয়ার, এগুলো ডিপেন্ড করে এটা রিসোর্সের উপর। হ্যাঁ, সো এই রিসোর্সটার মধ্যে এগুলো আসছে। সো এখানে একটা জিনিস যেটা ডিসকাস করা হচ্ছে সেটা হচ্ছে টেকনোলজির কথা, যে মিডিয়ার যে আপনার ডেমোক্রেটিক প্র্যাকটিস, এটার পসিবিলিটিতে বলা হচ্ছে যে মানে ওয়ার্ল্ড তো এখন আপডেটেড টেকনোলজি কি করে, অলওয়েজ ট্রাই ট্রাই টু রিগেইন লেটেস্ট টেকনোলজি। সো এটার উপরে যে রিসার্চ হচ্ছে বা ডাটাবেজ ইজ দেয়ার, তার মানে উই আর লুকিং ফর অলওয়েজ লেটেস্ট টেকনোলজি। আর লেটেস্ট টেকনোলজির যেটা সবচেয়ে পজিটিভ আসপেক্ট, হ্যাঁ, পজিটিভ আসপেক্টটা কি, সেটা হচ্ছে যে এটা আপনার রিয়েল টাইম নিউজ, অ্যাট দ্য সেম টাইম ডিফারেন্ট কান্ট্রিকে কভার করা। হ্যাঁ, যেমন স্যাটেলাইটের যে সুবিধাটা, এটা বলা হচ্ছে যে টেকনোলজি ডেভেলপমেন্টের জন্য আমরা কি দেখি যে আপনার মিডিয়ার যে ডেমোক্রেটিক রোল, এটা স্টাবলিশ করাটা খুব বেশি পসিবল হচ্ছে। কেন? বিকজ আপনার এট দ্য সেম টাইম আপনার যে আউটরিচ, এটা অনেক বেশি। এট দ্য সেম টাইম আপনার যে অডিও ভিজুয়াল ক্লিয়ারিটি, দ্যাট ইজ, এই ক্লিয়ারিটিটা খুব বেশি হয়। হ্যাঁ, তারপর আর একটা সময় ইন্টারনেট বা ডিশের জন্য আমাদের যেটা পেমেন্ট করতে হতো, কস্টটাও কি হচ্ছে, এখন রিডিউস হয়ে আসছে আগের থেকে। হ্যাঁ, কেন হচ্ছে? বিকজ যে টেকনোলজি ডেভেলপ হচ্ছে এটার জন্য। তো এই জন্য ফার্স্টের পয়েন্টে যেটা অথর ইজ ট্রাইং টু এক্সপ্লেইন, যে টেকনোলজির যে ডেভেলপমেন্ট, এটা ডেমোক্রেটিক রোলকে স্ট্যাবলিশ করতে অনেক বেশি হেল্প করে। ঠিক আছে, সেকেন্ড যে পয়েন্ট এখানে বলা হচ্ছে যে এখানে নিও লিবারেল
ইস্যু নিয়ে একটা ডিবেট আছে, হ্যাঁ, যে নিওলিবারাল টেকনোলজিটা কি? এটা আপনাদের বোঝার জন্য খুব ইম্পর্টেন্ট। আপনাদের পরীক্ষায় কিন্তু এরকম ইস্যু আসতে পারে যে হোয়াট ইজ নিওলিবারাল টেকনোলজি অ্যান্ড হাউ ইট ক্যান ক্রিয়েট প্রবলেম। নিওলিবারাল টেকনোলজি বলতে এটাকে কি বোঝানো হচ্ছে? আমরা যখন দেখলাম যে 1990s-এ যে ইউএসএসআর এর ফল হচ্ছে, এটার সাথে আপনার কি হচ্ছে, ক্যাপিটালিজম অ্যাজ অ্যান আইডিওলজি, এটা কাইন্ড অফ ওয়ান ম্যান পাওয়ার হিসেবে স্প্রেডেড, হ্যাঁ, টু দা আপনার সুপ্রা টেরিটোরিয়াল স্ফিয়ার। সো সেখানে আমরা কি দেখলাম, নিওলিবারেল যে ফিলোসফি বা আইডিওলজি, এটার যে স্প্রেডটা বা ডমিনেন্সটা, সেটাই আমরা দেখি। এখন একটা জিনিস এখানে বোঝার জন্য খুব ইম্পর্টেন্ট, দেখেন, টেকনোলজির যে ডেভেলপমেন্ট, ওয়াই ডু উই নিড দিস এন্ড ওয়াই টেকনোলজি হ্যাজ বিন ডেভেলপড, এটা হচ্ছে একটা কোয়েশ্চেন। টেকনোলজি কিন্তু শুধু ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা ওভার দ্য টাইম রিসার্চের জন্য ডেভেলপ করে নাই। রাদার টেকনোলজির ডেভেলপমেন্টের পেছনে আপনার যে ক্যাপিটালিজম এন্ড নিওলিবারেল ফ্রি মার্কেটের যে প্রমোশন, এটার একটা সিগনিফিক্যান্ট রোল আছে। কেন? বিকজ নিওলিবারাল যে ইনস্টিটিউশনালিজম, ইট সাপোর্টস ইন্টারকানেক্টিভিটি, interdependency, and when we are working on or focusing on interconnectivity, interdependency, definitely you have to develop better technology. আপনারা দেখবেন যে আমেরিকার টেকনোলজি আমেরিকা অনেক ডেভেলপ করছে, চায়নাও করে। কেন করে? বিকজ এই যে ইন্টারকানেক্টেড ওয়ার্ল্ড, এখানে দে ট্রাই টু বি কানেক্টেড অল দ্য টাইম। হ্যাঁ, স্পেশালি এটা মার্কেট ওরিয়েন্টেশন থেকে। সো মার্কেটে আপনার কানেক্টেড থাকতে হচ্ছে এনি কাইন্ড অফ ডেভেলপমেন্ট। আপনি এখন কালচারাল অ্যাসপেক্ট বলেন, ইকোনমিক অ্যাসপেক্ট, সোশ্যাল, পলিটিক্যাল, উই আর ইন্টারকানেক্টেড, হ্যাঁ, উই রিয়েলি ক্যান ডিনাই। তো এই যে ইন্টারকানেক্টিভিটি, এটা কিন্তু নিওলিবারাল ইনস্টিটিউশনালিজমের একটা আউটকাম। ক্লিয়ার? সো এই জন্য বলা হচ্ছে যে এখানে নিওলিবারাল টেকনোলজি নিয়ে দেয়ার ইজ আ ডিবেট। ডিবেটটা কি? যে when the technology is based on this neoliberal institutionalism বা এটা ডেভেলপমেন্ট, এটার উপর রিলেটেড, এখানে একটা ইস্যু থাকে যে যখনই কোনো ডেভেলপমেন্ট কোনো আপনার কনটেক্সটের উপর ডিপেন্ডেন্ট থাকে, তখন যেটা হয় যে ওটা কাইন্ড অফ বায়াসনেস এর একটা টেন্ডেন্সি থাকে। যেমন আমরা প্রিভিয়াস ক্লাসে ডিসকাস করেছিলাম কিছু ক্লাসে, যে সেটা কি, যে আমরা দেখি যে আপনার যে মোস্টলি যে ডেভেলপ টেকনোলজি, এগুলো হচ্ছে ওয়েস্ট ডোমিনেটেড বা ইউরোপ ডোমিনেটেড। সেখানে আপনারা দেখবেন যে ওদের যে অ্যাম্বিশন বা ওদের যে পলিটিক্যাল ফিলোসফি স্ট্রাকচার, সেটাই কিন্তু রিফ্লেক্টেড হয়। হ্যাঁ, সো এটাই বলা হচ্ছে নিওলিবারাল টেকনোলজির যে ডিবেটটা। সো মিডিয়ার ওই যে বায়াসনেস এর কথা আমরা বললাম, যে এটা কিন্তু এই নিওলিবারাল টেকনোলজির সাথেও রিলেটেড। যে নিওলিবারাল টেকনোলজির জন্য আমরা কি দেখি, যে সামটাইমস মিডিয়া অনেক সময় আপনার কি করে, বায়াস কোনো নিউজ বা বায়াস ইনফরমেশনটা অনেক সময় টেলিকাস্ট করে থাকে, যেটা হচ্ছে এটার একটা মানে পিটফল আপনি বলতে পারেন। ক্লিয়ার? ওকে। তারপরে আরেকটা ইস্যু এখানে অ্যাড্রেস করা হচ্ছে, হুইচ ইজ স্টেবল ইকোনমি। হোয়াট ইজ স্টেবল ইকোনমি হিয়ার? স্টেবল ইকোনমি বলতে ইট ইজ মেন্ট যে আপনার ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির যে ডেভেলপমেন্টটা, আমরা ফার্স্টে বললাম কি, যে এটা একটা ডেমোক্রেটিক অ্যাম্বিয়েন্সের জন্য ইম্পর্টেন্ট। নাও কাম টু দ্য স্টেবল ইকোনমি হুইচ ক্যান হেল্প টু প্রমোট সার্টেন ডেভেলপমেন্ট অফ কমিউনিকেশন টেকনোলজি এন্ড ইনফ্রাস্ট্রাকচার। যে একটা কান্ট্রির যদি ইকোনমি স্টেবল না হয়, তাহলে কিন্তু ওদের কমিউনিকেশন টেকনোলজি, ইনফ্রাস্ট্রাকচার, মিডিয়া, ওভারঅল এই স্ট্রাকচারটা কি হয়ে যাবে, ইট উইল ব্রেক সামটাইম। হ্যাঁ, সো স্টেবল ইকোনমি ইজ রিকোয়ার্ড আপনার এই মিডিয়া ডেভেলপমেন্টের জন্য। এবং এখনের ওয়ার্ল্ডে আমরা দেখি যে ইন্টার কানেক্টিভিটি থাকার জন্য বা ইন্টারডিপেন্ডেন্সি থাকার জন্য, যে যদি কোনো একটা সেক্টরে বা ওয়ান ইস্যুতে কোনো লস হয়, হ্যাঁ, সেটাকে রিকভারি করার আমাদের কিছু কি থাকে, দেয়ার আর সাম অপশনস। বিকজ আমরা শুধু একটা কান্ট্রির উপর এখন ডিপেন্ডেন্ট না, উই আর ডিপেন্ডেন্ট অন আদার কান্ট্রিজ ইন ডিফারেন্ট অ্যাসপেক্টস। তার মানে একটা ওয়ে বন্ধ হয়ে যাওয়া মানে আমার সবগুলা ওয়ে বন্ধ হয়ে গেল, নট লাইক দিস। ঠিক আছে, এটার একটা এক্সাম্পল দেই, যে যখন কোভিড-19 এর স্প্রেড হচ্ছে বাংলাদেশে, যখন অনেক মানে আপনার হাইলি এফেক্টেড পপুলেশন ছিল কোভিড-19 এর সময়, তখন কিন্তু বাংলাদেশ ইন্ডিয়ার থেকে যে প্রপার আপনার মেডিকেল সাপোর্ট, সেটা হতে পারে আপনার টেকনিক্যাল সাপোর্ট অর ম্যান পাওয়ার, সেটা কিন্তু বাংলাদেশ ইন্ডিয়া থেকে পায় নাই। বিকজ ইন্ডিয়ার নিজেরও সিচুয়েশন তখন মানে ট্যাকেল দেওয়ার মতো ওই অবস্থা ছিল না। সো বাংলাদেশ মুভ ফরওয়ার্ড টু চায়না। সো চায়নার জন্য যেটা পসিবল হয়েছে, চায়না টেকনোলজি খুব ডেভেলপ, চায়নার যে প্রোডাকশন অফ মাস্ক, ভ্যাকসিন এন্ড আদার থিংস, সেটা খুব হায়ার, হ্যাঁ, র্যাপিড। সো এই যে স্টেবল ইকোনমি কেন বললাম, যে একটা কান্ট্রির সাথে যদি আপনার দেখা যায় যে রিলেশন ইজ নট ওয়ার্কিং বা আপনি এখান থেকে বেনিফিশিয়ারি হচ্ছেন না, ইউ ক্যান মুভ টু আদার্স। হ্যাঁ, সো কেন এটা পসিবল, কেন হচ্ছে, বিকজ অফ ইন্টারকানেক্টিভিটি। ওকে। এবং ইকোনমি মোরলেস
স্টেবল থাকে। বাট আরেকটা সাইড হতে পারে যে কানেক্টিভিটির জন্য আপনার কোনো একটা কান্ট্রি যদি শেয়ার অথবা মার্কেট ফল করে, সেটা আবার অন্য কান্ট্রিতে ইম্প্যাক্ট ফেলতে পারে। বোথ ক্যান বি দেয়ার। হ্যাঁ, ওকে। আচ্ছা, তারপরে যেটা লাস্টলি বলা হচ্ছে গভর্নমেন্টস রেগুলেশন ফর এনশিওরিং প্লুরাল ডেভেলপমেন্ট। হ্যাঁ, এখানে গভর্নমেন্টের যে রেগুলেশন, সেই রেগুলেশনটাকে এখানে বলা হচ্ছে যে আহ, অনেক সময় গভর্নমেন্ট রেগুলেট করে ফর দেয়ার, 1 মিনিট। আচ্ছা, কোথায় ছিলাম? গভর্নমেন্টস রেগুলেশন। গভর্নমেন্টস রেগুলেশনে এখানে যেটা মিন করা হচ্ছে যে গভর্নমেন্ট, এই যে আমরা একটু আগে বললাম যে কিছু কিছু জায়গায়, হ্যাঁ, দেয়ার আর সাম এরিয়াস যেখানে রেগুলেট করাটা আপনার রিকোয়ার্ড থাকে। হ্যাঁ, আদারওয়াইজ এটাকে প্রপারলি আপনি কন্ট্রোল করা বা মনিটর করা যায় না। সো ওই যে গভর্নমেন্ট রেগুলেশন অনেক সময় আপনার কি করে, প্লুরালিজমকে এনশিওর করতে পারে। সো প্লুরালিজমকে যখন এনশিওর করা যায়, তখনই ডেমোক্রেটিক কালচারটা অনেক বেশি আপনার কি করা যায়, আপহোল্ড করা যায়। ঠিক আছে, ওকে। তারপরে আমরা আসছি নেক্সট স্লাইডে, সেটা হচ্ছে ডেমোক্রেটিক মিডিয়া কালচার, ফ্রিডম, ইকুয়ালিটি অ্যান্ড প্লুরালিজম। এটা আমাদের জন্য মোস্টলি, এটা আসলে নতুন কিছু না, মোস্টলি ফ্যামিলিয়ার উইথ। এখানে বলা হচ্ছে যে ডেমোক্রেটিক যে মিডিয়া কালচার, এই ডেমোক্রেটিক মিডিয়া কালচারের মধ্যে ফ্রিডম, ইকুয়ালিটি এন্ড প্লুরালিজম প্রেজেন্ট থাকতে হবে। এখন ডেমোক্রেটিক মিডিয়া কালচারের মধ্যে কিছু ভ্যালু ডিসকোর্সেস আর রিকোয়ার্ড। হ্যাঁ, যেমন আপনার স্টিরিওটাইপকে অ্যাভয়েড করা, হেটারোজিনিটিকে অ্যাভয়েড করা, তারপরে হচ্ছে আপনার পিসফুল যে কোএক্সিস্টেন্স, এই ধরনের যে আপনার ভ্যালু ডিসকোর্সেস, সেটাতে বিলিভ করতে হবে। ইফ ইউ ডোন্ট বিলিভ বা মিডিয়া ডাজন্ট বিলিভ, তাহলে কিন্তু ডেমোক্রেটিক মিডিয়া কালচার উইল নট বি দেয়ার। ঠিক আছে। আবার আপনারা দেখবেন যে লিভিং যে পলিটিক্যাল কালচার, হ্যাঁ, এই জিনিসটাকেও মিডিয়া কি করে, ইমপ্লাই করে। সো লিভিং পলিটিক্যাল কালচারকে আপনার আহ, মানে ইমপ্লাই করলে যেটা হয় যে আপনার আহ, অন্য কালচারকে রেসপেক্ট করার যে আপনার মেন্টালিটি অথবা ভ্যালুজ, এথিক্স, এটা খুব ভালো ফর্ম হয়। তার মানে এখানে বলা হচ্ছে যে মিডিয়ার যে আপনার পসিবিলিটিস, সেটার মধ্যে একটা পসিবিলিটিস হচ্ছে যে ডেমোক্রেটিক একটা কালচার হুইচ ইজ বেসড অন ফ্রিডম, ইকুয়ালিটি, প্লুরালিজম। এটা মিডিয়া কি করে, মিডিয়া প্রমোট করতে পারে থ্রু অ্যাভয়েডিং স্টিরিওটাইপিং, থ্রু অ্যাভয়েডিং আপনার বায়াসনেস, থ্রু অ্যাভয়েডিং সার্টেন কাইন্ড অফ ডিক্টেটোরিয়াল পলিটিক্যাল কালচারস। হ্যাঁ, সো এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট ইস্যু। ওকে, নাও উই কাম টু দ্য লাস্ট ওয়ান, যেটা হচ্ছে আমরা দেখবো পসিবিলিটিস অফ মিডিয়ার মধ্যে, which is the legitimacy of democratic state regulations as counterweight. ওকে, ডেমোক্রেটিক যে আপনার স্টেট রেগুলেশন থাকে, সেটাই এখানে বলা হচ্ছে যে সামটাইমস এটা মিডিয়া কালচারের জন্য আসলে হেল্পফুল হয় নাকি হেল্পফুল হয় না, বেনিফিশিয়ারি হয় না। হ্যাঁ, সো স্টেট হেজিমনি, এখানে বলা হচ্ছে যে ইন্ডিসপেন্সেবল ডিফাইনিং এলিমেন্ট অফ ডেমোক্রেসি, মানে স্টেটের যে হেজিমনি, এই হেজিমনিটা আপনার, আচ্ছা 1 মিনিট। ওকে, হোয়াট উই ওয়ার ডিসকাসিং, যে স্টেট হেজিমনির যে ইস্যুটা, যে স্টেট হেজিমনি বা রেগুলেশনস, হ্যাঁ, অর ইন্টারভেনশন, যেটাই আমরা বলি, যেটা একটা আপনার পসিবল সেন্সে, যে যেটা হচ্ছে আপনার অনেক
শর্ট কামিংস কে লিমিটেশনস এ নিয়ে আসতে পারে, হ্যাঁ, যে মিডিয়ার যে সার্টেন আপনার কোনো কোনো ইনস্টিটিউশন অথবা পলিটিক্যাল পার্টির জন্য যে আপনার অ্যাফিলিয়েশন থাকে, সেটাকে থ্রু ইন্টারভেনশন বা রেগুলেশন এই জিনিসটাকে মিনিমাইজ করতে পারে। হ্যাঁ, সো এটা কাইন্ড অফ পসিবিলিটি যে অনেক সময় ডেমোক্রেটিক স্টেটরা এই প্র্যাকটিসটা করে, যে আপনারা দেখবেন যে কিছু নিউজ এজেন্সি থাকে ম্যানিপুলেটিভ নিউজ টেলিকাস্ট করে অথবা ম্যানিপুলেশন করে, সেখানে গভর্নমেন্ট অনেক সময় ইন্টারভিন করে এই জিনিসটাকে কি করতে পারে, মিনিমাইজ করতে পারে, হুইচ ইজ অ্যাকচুয়ালি গুড ফর ডেমোক্রেসি। কারণ ম্যানিপুলেশন তো আসলে ডেমোক্রেটিক নর্মস এর জন্য আপনার মানে ওয়েলকামিং না। ওকে, আর এখানে একটা জিনিস বলা হচ্ছে যেটা যে আপনার ফর এক্সাম্পল, হ্যাঁ, সেটা হচ্ছে যে রাইজ অফ যে গ্লোবাল মিডিয়া, হ্যাঁ, এই জিনিসটা আপনার এটার জন্য গভর্নমেন্টের যে ইন্টারভেনশন, এখানে কেন গভর্নমেন্টের ইন্টারভেনশনটা ইজ রিকোয়ার্ড, দো উই নো যে ফ্রিডম অফ এক্সপ্রেশন এখানে আসলে যদি গভর্নমেন্ট আপনার ইন্টারভিন করে, এটা আসলে খুব আহ, মানে পজিটিভ ওয়েতে একসেপ্ট করা হয় না, বাট আদার দেন দিস এটা কেন রিকোয়ার্ড সেটার একটা রিজন বলা হচ্ছে যে এখনকার মিডিয়াগুলো কিন্তু গ্লোবাল মিডিয়া, হ্যাঁ, সো গ্লোবাল যেহেতু মিডিয়া, একটা নিউজ সেটা কিন্তু গ্লোবালি টেলিকাস্ট হয়, সো ইট হ্যাজ আ সুপ্রা টেরিটোরিয়াল নেচার। সো এই যে সুপ্রা টেরিটোরিয়াল নেচার, এই নেচারটার জন্যই বলছে যে যে কোনো নিউজ আমরা কখন কিভাবে প্রেজেন্ট করব সেটার উপর ডিপেন্ড করে কিন্তু সোসাইটিতে হারমোনিটা কিভাবে থাকবে। সো কিছু ইস্যু থাকে যেটা আপনার সাব গ্রুপকে মার্জিনালাইজ করা, তারপরে অনেক সময় থাকতে পারে ভায়োলেন্ট কনফ্লিক্ট কে প্রমোট করে, হ্যাঁ, বা ইন্সপায়ার করে। এই জন্য বলছে যে বিকজ অফ দ্য রাইজ অফ গ্লোবাল মিডিয়া এখানে একটা রেগুলেশন দরকার। ঠিক আছে, সো এটাও একটা পসিবল আসপেক্ট হিসেবে এখানে কি করা হচ্ছে, অথর ইজ ট্রাইং টু মেনশন। ওকে, এরপরে আমরা যাই, সেটা হচ্ছে আপনার নেক্সট স্লাইড। ওকে, এই স্লাইডে এখানে স্টেইন অ্যান্ড সিনহার একটা আইডিয়া প্রোভাইড করা হচ্ছে রিগার্ডিং দিস স্টেট ইন্টারভেনশন। হ্যাঁ, এখানে বলা হচ্ছে যে গ্লোবাল যে কমিউনিকেশন সিস্টেমটা, হুম, এটার চ্যালেঞ্জ হচ্ছে যে নেশন স্টেটের যে রেগুলেশন ওভার ইটস সভরেন্টি, এটাই একটা বড় চ্যালেঞ্জ। কেন বললো, দেখেন, এট দ্য সেম টাইম আমাদের রেগুলেশনও দরকার, আবার এট দ্য সেম টাইম ফ্রিডম অফ এক্সপ্রেশন দরকার। সো এই দুটো ইস্যুকে যে ব্যালেন্স করা ইন আ ডেমোক্রেসি, এটাই হচ্ছে গ্লোবাল কমিউনিকেশন সিস্টেমের একটা বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, যে স্টেট রেগুলেশন টু সাম এক্সটেন্ট দিস ইজ রিকোয়ার্ড, আবার কখনো কখনো স্টেট রেগুলেশন যদি কিছুটা বেশি হয়ে যায়, তখন আমরা দেখি যে মিডিয়া প্রপারলি কি করতে পারে না, ফাংশন করতে পারে না, বা মিডিয়ার যে অ্যাকচুয়াল রোলটা সেটাকে মিডিয়া প্রপারলি প্লে করতে পারে না। সো এটা হচ্ছে একটা প্রবলেম যে মিডিয়ার সভরেন্টির ক্ষেত্রে। আর এখানে আপনার ক্রচিও অ্যান্ড হয়েনের একটা আইডিয়া আছে, সেটা এখানে বলা হচ্ছে যে থ্রি রিজনস ফর দ্য রেগুলেটরি ডিফিকাল্টিজ, যে কি কি কারণে মিডিয়াকে রেগুলেট করাটা ডিফিকাল্ট হয়, হোয়াট আর দি ডিফিকাল্টিজ। ফার্স্টের ইস্যুটা যেটা বলা হচ্ছে যে প্রেশার ফ্রম গ্লোবাল মিডিয়া কংগ্লোম্যাট্রিস, তার মানে গ্লোবাল মিডিয়ার যে আপনার অ্যাসোসিয়েশন, হ্যাঁ, বা রিপ্রেজেন্টেশন, সেখান থেকে একটা প্রেশার থাকে যে মিডিয়াকে আসলে আপনি কমপ্লিটলি কি করতে পারবেন না, কন্ট্রোল করতে পারবেন না, এটা একটা প্রেশার কাজ করে। সেকেন্ড যেটা বলা হচ্ছে যে গ্লোবাল যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, এটার কারণেও কিন্তু একটা প্রেশার কাজ করে। ফ্রি ট্রেড এগ্রিমেন্টের জন্য কেন প্রেশার কাজ করে, সি ওয়েন উই গো ফর ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, তার মানে একটা কান্ট্রি একটা কান্ট্রির উপর ইজ বিকামিং ডিপেন্ডেন্ট, হ্যাঁ, ইন মেনি ওয়েজ। সো এই যে ডিপেন্ডেন্সি, একটা কানেকশন বা রিলেশনটা ক্রিয়েট হচ্ছে, এই রিলেশন বা কানেকশনের জন্য আমরা কি করতে পারি না। ফর এক্সাম্পল, আপনি দেখেন যে বাংলাদেশের সাথে ইন্ডিয়া চায়না বোথ কান্ট্রির, হ্যাঁ, এটা একটা ট্রেড রিলেশন ইজ দেয়ার। এখন এরকম কোন নিউজ যেটা আপনারা দেখবেন যে প্রিভিয়াস রেজিমের সময়ও যে বাংলাদেশ ইন্ডিয়ার যে রিলেশনটা, এটা কিন্তু অনেক ক্ষেত্রে ডিপেন্ড করে, বা মিডিয়াকে কন্ট্রোল করবে কিভাবে, মিডিয়া কিভাবে একটা কান্ট্রিকে পোর্ট্রেট করবে, যে আমাদের দুটা কান্ট্রির মধ্যে কি ধরনের ডিপেন্ডেন্সি আছে সেটার উপর। যদি কোনো কান্ট্রির উপর আপনি দ্যাট মাচ ডিপেন্ডেন্ট না হয়ে থাকেন, তাহলে আপনারা দেখবেন যে সেখানে নিউজ বা মিডিয়ার যে রিপ্রেজেন্টেশন অ্যাবাউট দ্য অপোনেন্ট কান্ট্রি সেটা একটু ডিফারেন্ট হয়। হ্যাঁ, আবার আপনি যদি ডিপেন্ডেন্ট থাকে এটা ডিফারেন্ট হয়। সো বাংলাদেশের জন্য ইট হ্যাজ অলওয়েজ বিন ডিফিকাল্ট টু ম্যানেজ অ্যাট দ্য সেম টাইম ইন্ডিয়া অ্যান্ড চায়না, বিকজ চায়না অ্যান্ড ইন্ডিয়া হচ্ছে এই রিজনের মানে বিগেস্ট যে রাইভালরি। হ্যাঁ, সো এটাও একটা ইস্যু। লাস্টের যেটা বলা হচ্ছে বর্ডারলেস নেচার অফ দ্য ইন্টারনেট, এটা একটা বড় চ্যালেঞ্জ যে ইন্টারনেটের নেচারটা কি, দিস ইজ বর্ডারলেস, এটার কোনো বর্ডার নাই। যেটা আমরা একটু আগে বললাম যে গ্লোবাল যে নেচারটা বা সুপ্রা টেরিটোরিয়াল, তো এটার জন্য যে ইস্যুটা হয়, এটাকে আসলে আপনার রেগুলেশন করাটা ইজ কাইন্ড অফ ডিফিকাল্ট। হুম, যে আপনি কোথা থেকে রেগুলেট করবেন, কোন এঙ্গেলে রেগুলেট করবেন, কার এঙ্গেল থেকে করছেন, হ্যাঁ, আর অ্যাকচুয়ালি আপনি রেগুলেট কতটুকু করতে পারবেন, এটা আসলে ডিসাইড করাটা টাফ হয়ে যায়। সো এই তিনটা রিজনে
দেখা যাচ্ছে যে মিডিয়াকে যে রেগুলেট, আমরা যদিও বলি যে রেগুলেট কিছুটা করা দরকার, যেটাতে আমরা উই হ্যাভ এগ্রিড যে দেয়ার শুড বি সাম, হ্যাঁ, সেন্সরশিপ বা আদার ইস্যুস। সো সেটা কেন ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, এই ইস্যুটা এখানে অ্যাড্রেস করা হচ্ছে। ক্লিয়ার? ওকে। সো এরপরে আমরা যাব আমাদের মিডিয়া অ্যান্ড ডেমোক্রেসির লাস্ট যে পার্ট, সেটায় লাস্ট পার্ট ইজ থ্রেট টু ডেমোক্রেটিক রোল অফ মিডিয়া। এখন এখানে দেয়ার আর 5 থ্রেটস হুইচ উইল বি ডিসকাসড। হ্যাঁ, এখন এই থ্রেড গুলো কিন্তু আমি ইন ডিটেলস স্লাইডে লিখি নেই, বাট আই উইল এক্সপ্লেন। আপনারা যেটা করবেন যে আমার এক্সপ্লেনেশনটা পয়েন্ট আউট করে রাখবেন। আদার দেন দিস, আপনাদেরকে যে আমি রিডিং মেটেরিয়াল দিয়েছি, সো রিডিং মেটেরিয়ালে ওয়েন ইউ গো থ্রু আপনারা দেখবেন যে আমার পয়েন্টগুলো এখানে আপনারা কিভাবে, হাউ ইউ ফাইন্ড ইট রিলেভেন্ট। ওকে। ফার্স্টের যে থ্রেডটা এখানে বলা হচ্ছে যে মিডিয়ার ডেমোক্রেটিক রোল প্লে করতে কি কি থ্রেড ফিল করে মিডিয়া। ফার্স্ট, ল্যাক অফ ইকোনমিক স্টেবিলিটি। সি, ইকোনমিক স্টেবিলিটি ইজ সার্টেন থিং which you really can't মানে ইমাজিন at present world, যে এটার অ্যাবসেন্সে আপনার আইডিওলজি, আপনার ফিলোসফি, এভরিথিং ইজ রিলেটেড উইথ ইকোনমিক স্টেবিলিটি। ঠিক আছে? যেটা আমরা নর্মালি আমাদের কাছে মনে হয় যে আমাদের হোয়াট উই আর সেইং, হোয়াট উই আর ডুইং, এটা খুব নর্মাল একটা ইস্যু। দিজ আর নট নর্মাল ইস্যু, এটা কিন্তু আমাদের ইকোনমি কন্ট্রোল করে। হ্যাঁ, ইভেন আমরা দ্য ওয়ে উই টক, দ্য ওয়ে উই বিহেভ, দ্য ওয়ে উই থিঙ্ক, এটাও কিন্তু আমাদের যে ইকোনমিক স্টেবিলিটি সেটার উপর ডিপেন্ড করে। ঠিক আছে? কারণ আমরা, আপনারা নর্মালি দেখেন যে একটা সোসাইটিতে ডিফারেন্ট সোশিও ইকোনমিক ক্লাসের এক্সিস্টেন্স থাকে, বাট ইকোনমি যদি স্টেবল না হয়ে যায়, তখন একটা স্টেটে অনেক ধরনের ইন্টারনাল ক্যাওয়াস ক্রিয়েট হয়। যেমন বাংলাদেশে আপনারা দেখেছেন যে জুলাইয়ের পরে কিছু ইকোনমিক ক্রাইসিস হ্যাভ বিন ইমার্জ, যেটা আপনার পোস্ট যে কোনো একটা মুভমেন্টের পরে হয়, যে কোনো কান্ট্রিতে পোস্ট মুভমেন্ট যে সিনারিও। হ্যাঁ, সো সেখানে ইকোনমিক স্টেবিলিটি যদি না থাকে, আপনারা দেখবেন যে ওই কান্ট্রিতে ভায়োলেন্ট অ্যাক্টিভিটিস, তারপর হচ্ছে রবারি, এই ধরনের ইস্যুগুলো ইনক্রিজ করে। সো যখন এই ইস্যুগুলোকে ইনক্রিজ করবে, তখন আপনার যে ডেমোক্রেটিক নর্মস বা কালচার, সেটাকে মিডিয়া কি করতে পারবে না, প্রপারলি প্র্যাকটিস করতে পারবে না। সো এটা হচ্ছে ফার্স্ট থ্রেট। হ্যাঁ, ইকোনমিক স্টেবিলিটি শুড বি দেয়ার। সেকেন্ড যে পয়েন্ট এখানে মেনশন করা আছে, দ্যাট ইজ কলোনাইজেশন অফ পাবলিক স্ফিয়ার। এখন পাবলিক স্ফিয়ারের যে কলোনাইজেশন, এটা এই সেন্সে বলা হচ্ছে যে আমরা পোস্ট কলোনিয়ালিজমকে, এটা আমরা সবাই জানি। হ্যাঁ, সো পোস্ট কলোনিয়ালিজমের পার্সপেক্টিভ থেকে যে পাবলিক স্ফিয়ার অনেক সময় আপনার ওই যে কলোনিয়াল যে লিগাসিকে ক্যারি করে, বা একটা সোসাইটিতে যে কলোনিয়াল লিগাসি থাকে ইয়ার্স আফটার ইয়ার্স, সেটার জন্য অনেক সময় মিডিয়ার ডেমোক্রেটিক রোল কি করতে পারে না, প্রপারলি ইমপ্লিমেন্ট করতে পারে না। সো ডেমোক্রেটিক, যেমন আপনারা কোনো কোনো কান্ট্রিতে আপনারা দেখবেন যে ডেমোক্রেসির যে নর্মস বা প্র্যাকটিস, এক মিনিট। হ্যাঁ, ওকে। সো কলোনিয়ালাইজেশন অফ পাবলিক স্ফিয়ারে যেটা হয় যে একটা কান্ট্রি লং টার্মে আপনার যদি ডেমোক্রেটিক নর্মস না থাকে, সেখানে মিডিয়ার ডেমোক্রেটিক যে মোরালিটি, এথিক্স, সেটাকে ইমপ্লিমেন্ট করাটা টাফ হয়ে যায়। ফর ইনস্ট্যান্স, এখানে মিডল ইস্টের কেসটা আমরা দেখতে পারি যে আপনার মিডল ইস্টের মেজরিটি অফ কান্ট্রি দে হ্যাভ বিন এক্সপিরিয়েন্সিং ডিক্টেটোরিয়াল রুল ফর আ লং টাইম। সো এই যে ডিক্টেটোরিয়াল যে এক্সপিরিয়েন্স, সেখান থেকে ওদের ডেমোক্রেসির আসলে খুব একটা কি নাই, এক্সপিরিয়েন্স নাই। সো যেটা হয় যে মিডিয়া যখন ডেমোক্রেটিক নর্মস কে ইমপ্লিমেন্ট করতে চায়, ওই কান্ট্রি বা সোসাইটি ওয়েদার ইট ইজ রেডি টু একসেপ্ট ডেমোক্রেটিক নর্মস, এটা হচ্ছে একটা কোয়েশ্চেন হয়ে যায়। সো এই সেন্স থেকে বলা হচ্ছে যে কলোনাইজেশনের যে কিছু কালচার, সেটা ডেমোক্রেটিক নর্মস কে এস্টাবলিশ করতে ইম্পেডিমেন্ট ক্রিয়েট করে। হ্যাঁ, সো এটা হচ্ছে আরেকটা থ্রেড।
থার্ড যেটা সেটা বলা হচ্ছে ল্যাক অফ ট্রাস্ট। এখানে মিডিয়ার উপরে পাবলিকের কতটুকু ট্রাস্ট সেটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। যেমন আমাদের কান্ট্রিতে আপনারা দেখবেন এটা খুব সিম্পল যে আমরা তো সব মিডিয়ার যে আপনার ক্রেডিবিলিটি দিস ইজ নট সেম। আমরা কিছু মিডিয়াকে অনেকে একসেপ্ট করে না, একটা গ্রুপ একসেপ্ট করে, আবার কেউ কেউ এই মিডিয়াকে একসেপ্ট করে না। এগুলো ডিপেন্ড করে যে পার্সোনাল যে ফিলোসফি বা পলিটিক্যাল অ্যাফিলিয়েশন সেটার উপর। সো এই যে ট্রাস্ট, মিডিয়ার সেই ট্রাস্ট থাকতে হবে যে পিপল উইল বিলিভ দিস মিডিয়া, তাহলে আপনি ডেমোক্রেটিক নর্মকে স্টাবলিশ করতে পারবেন। হ্যাঁ, আদারওয়াইজ এটা খুব ডিফিকাল্ট। ফোর্থ ওয়ান হচ্ছে ট্রান্সফরমেশন অফ পলিটিক্যাল নলেজ। এই যে পলিটিক্যাল নলেজ ট্রান্সফর্ম করা, এখানে একটা থ্রেড কাজ করে। হ্যাঁ, যেমন মিডিয়ার জন্য যেটা আমরা প্রিভিয়াসলি কলোনিয়ালিজম এন্ড ল্যাক অফ ট্রাস্টে ডিসকাস করলাম, যে পলিটিক্যাল সার্টেন নলেজকে ট্রান্সফর্ম করার জন্য, যেমন ডেমোক্রেটিক নলেজ, এটা হচ্ছে একটা পলিটিক্যাল নলেজ, এটাকে যে আপনি ট্রান্সফর্ম করবেন সেটা নেওয়ার জন্য ওই সোসাইটি ওয়েদার ইট ইজ রেডি টু অ্যাকসেপ্ট অর নট, সেটার উপর ডিপেন্ড করবে যে আপনার মিডিয়া কতটুকু বা ইন হুইচ ম্যানার ডেমোক্রেসিকে কি করতে পারে, প্রমোট করতে পারে। হ্যাঁ, লাস্ট ওয়ান হচ্ছে ইনক্রিজ অফ পোলারাইজেশন অ্যান্ড ভায়োলেন্স। ইনক্রিজ অফ পোলারাইজেশন অ্যান্ড ভায়োলেন্স যেটা বলা হচ্ছে যে মিডিয়ার জন্য একটা স্টেবল পলিটিক্যাল প্ল্যাটফর্ম ইজ রিকোয়ার্ড। যে স্টেবল পলিটিক্যাল প্ল্যাটফর্ম যদি না থাকে তাহলে মিডিয়া প্রপারলি ফাংশন করতে পারে না ইন এনি কান্ট্রি। Political stability, this is must required for educational, for development and for democratic culture. So political যদি আপনার স্টেবিলিটি না থাকে, এটা মিডিয়ার জন্য ইজ আ বিগ থ্রেট। ফর এক্সাম্পল আপনারা আফগানিস্তানের ইস্যু দেখেন, সিরিয়ার ইস্যু দেখেন, পলিটিক্যাল স্টেবিলিটি না থাকলে মিডিয়ার ডেভেলপমেন্টটা পসিবল হয় না, স্পেশালি অন স্প্রেডিং ডেমোক্রেসি। হ্যাঁ, ওকে, সো আমি যেগুলো বললাম দিজ আর থ্রেট ফর মিডিয়া টু স্প্রেড ডেমোক্রেটিক নর্মস বা ডেমোক্রেটিক আপনার এজেন্ট হিসেবে রোল প্লে করতে কি কি প্রবলেম ফেস করে। হ্যাঁ, এখন এতটুকু পর্যন্ত যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে ইউ ক্যান আস্ক, কারণ আমরা সোফার উই হ্যাভ ডিসকাসড অল দ্য অ্যাসপেক্টস অফ মিডিয়া অ্যান্ড ডেমোক্রেসি। ফার্স্ট ক্লাসে ডিসকাস করেছিলাম ডিফাইনিং অ্যান্ড কনসেপচুয়ালাইজিং অ্যাসপেক্ট, তারপরে যেটা ডিসকাস করেছিলাম যে মিডিয়ার আপনার কি কি স্ট্রাগল ফেস করে। হ্যাঁ, না মিডিয়ার রোলটা কি ডেমোক্রেসি স্টাবলিশমেন্টে, এটা আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করেছি যে মিডিয়ার রোলটা কি থাকে। আর আজকে আমরা যেটা ডিসকাস করলাম, ফার্স্টে ডিসকাস করেছি মিডিয়া যে স্ট্রাগল ফেস করে সেটা, তারপরে মিডিয়ার পসিবিলিটিস কি, যেখানে আমরা ইনফ্রাস্ট্রাকচার টেকনোলজিক্যাল মানে আপনার রিসোর্স এন্ড আদার যে ডেভেলপমেন্ট, হ্যাঁ সেগুলো নিয়ে আমরা দেখলাম। আর লাস্টে যেটা বললাম থ্রেট টু ডেমোক্রেটিক রোল অফ মিডিয়া, তার মানে মিডিয়ার যে ডেমোক্রেটিক রোল স্ট্যাবলিশমেন্টে কি কি থ্রেট ফেস করে, হ্যাঁ, বা কি কি সুইটেবল সিচুয়েশন রিকোয়ার্ড, সেই জিনিসটাই আমরা ডিসকাস করলাম। ঠিক আছে, এখন এখানে যদি ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন আস্ক মি, আদারওয়াইজ আই উইল কল ইউর রোল নাম্বার। আচ্ছা, আপনাদের আমি একটা কথা বলি, আপনাদের ক্লাস টেস্টের খাতা আমি দেখেছি। হ্যাঁ, ক্লাস টেস্টের খাতা নাম্বার আমি দিব কালকে পরশুর মধ্যে, আর মিড টার্মেরটাও দিব। মিড টার্মের একটু সময় লাগবে আরো কয়েকদিন, বাট ডেফিনেটলি আপনারা সেটা আপনাদের পিএল এর মধ্যে পেয়ে যাবেন। হ্যাঁ, এখন কোয়েশ্চেন হচ্ছে আমি এক্সামের মার্কস দেওয়ার পরে, হুম, মার্কস দেওয়ার পরে আপনাদের ক্লাস তো কি জানুয়ারির 30 পর্যন্ত নাকি ফেব্রুয়ারির ফার্স্ট উইকে কিছুদিন ক্লাস হবে, আমাকে একটু বলেন। ম্যাম 31 তারিখ থেকে পিএল শুরু ম্যাম। 31 থেকে শুরু, মানে 30 জানুয়ারি পর্যন্ত আপনাদের ক্লাস অন। জি ম্যাম। আচ্ছা, সো আমি মার্কস দেওয়ার পরে আমাকে কেউ টেক্সট করবেন না, হ্যাঁ মেইল করবেন না যে মিস আমি কেন পাই নাই কেন পেয়েছি, বিকজ আমি আপনাদেরকে একটা টাইম দিব, ডেট দিব এন্ড টাইম দিব, সেই ডেটটা আমি 27 জানুয়ারিতে জানাতে পারবো। বিকজ 27 জানুয়ারিতে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে ডাক্তারের সাথে, আমি ওই দিন এনশিওর হতে পারবো যে আমি 28, 29, 30 এই 3 দিনের মধ্যে আমি মুভ করতে পারবো নাকি। ঠিক আছে, যদি আমার রিকভারি হয়ে যায়, সো আমি আপনাদেরকে ওই যে 3 দিন আপনাদের ক্লাস থাকবে 28, 29, 30, যদি আমি যেতে পারি, ঠিক আছে ইনশাল্লাহ আমি ওই দিন আপনাদেরকে ফিজিক্যালি আমার রুম আমি কতক্ষণ ওপেন রাখবো আমি বলে দিব। আমি সবাইকে যাদের যে প্রবলেম আছে আমি বলবো রুমে এসে দেখে যেতে। ঠিক আছে, কবে কোন ডেট আমি দিয়ে দিব, 3 to 4 আওয়ার্স থাকবে, আপনাদের যখন সুবিধা এসে দেখে যাবেন। ঠিক আছে, বাট 27 জানুয়ারির আগে কোথায় প্রবলেম হয়েছে কেন হয়েছে সেটা আমাকে জিজ্ঞেস করবেন না।
কারণ আমি এখন আপনাদেরকে যেহেতু খাতাটা শো করতে পারছি না, এটা ডিফাইন করাটা ডিফিকাল্ট। সো 27 আমি দেখবো, যদি না হয় যে আমার রিকভারি করতে আরো টাইম লাগবে, যে আমি মুভ করতে পারবো না, তাহলে আমি 27-এ আপনাদেরকে বলে দিব যে আমি 28, 9, 30 3 দিনের মধ্যে যে কোনো একদিন একটা ক্লাস রাখবো, শুধু আপনাদের সবগুলা ক্লাস টেস্ট মিড টার্মের। আমি কোয়েশ্চেনও বলবো, অ্যান্সারও বলবো, কোথায় কোন প্রবলেম হয়েছে আমি বলবো, সেই প্রবলেম কোনটার বেসিস আমি কিভাবে মার্কস রিডিউস করেছি আমি সেটাও এক্সপ্লেইন করবো। আমি আমার সবগুলা পরীক্ষাতেই আমি এক্সপ্লেইন করি যে মার্কস কিভাবে রিডিউস হয়েছে। ঠিক আছে? সো উইথ কোয়েশ্চেন আর এক্সপ্লেনেশন আই উইল এক্সপ্লেইন। হ্যাঁ। আর এক্সাম স্ক্রিপ্ট যদি দেখতে চান, সেটা ডেফিনেটলি আপনাদের পরীক্ষা যখন শুরু হবে ওই সময় হয়তো দেখাতে পারবো, বিকজ যদি আমার 27-এর মধ্যে রিকভারি না হয়, এটা আরো 2 উইকস লাগবে। 4 to 6 উইকস এর মধ্যে হবে। হ্যাঁ, মিনিমাম 4 উইকস, ম্যাক্সিমাম 6। তো 6 উইকস যদি আমি কাউন্ট করি, তাহলে ইনশাল্লাহ আপনাদের পরীক্ষার মধ্যে আমি তখন যেতে পারবো হয়তো। সো আমি তখন খাতা রাখবো, আপনারা তখন এসে দেখে যাবেন, বাট আমি এক্সপ্লেনেশনটা আগে দিয়ে দিব। ঠিক আছে? আর যদি এরকম হয় যে আমি জানুয়ারিতে মানে আই এম ওকে, আই ক্যান মুভ, তাহলে আমি সেখানে যে মানে আপনাদেরকে বিউপিতেই আমি এক্সাম স্ক্রিপ্ট শো করব। ঠিক আছে? বাট কপি দিয়ে দিলে টেক্সট করা মিস, আমার কেন কম আসছে, আমার এক্সপ্লেনেশন দরকার, ডেফিনেটলি আপনাদের কেন কম আসছে আই উইল এক্সপ্লেইন ইট। বাট সেটার জন্য আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন না, মেইল করবেন না, কিছুই করবেন না, আমি সেটার এক্সপ্লেনেশন দিব। বিকজ আমি যে মার্কসটা দিয়ে দিয়েছি, এটা অনেকের একটা ভুল ধারণা থাকে যে মার্কস ইনক্রিজ হবে। আমি যে মার্কসটা অলরেডি আই হ্যাভ গিভেন, এটা কখনোই চেঞ্জ হবে না, বিকজ আমি খাতা পড়ে নাম্বার দিয়েছি। যদি আমি এটাকে চেঞ্জ করি, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে আমার কিছু ডুয়াল পলিসি আছে, যে আমাকে কেউ এসে রিকোয়েস্ট করলে আই ইনক্রিজ মার্কস, বাট আই ডোন্ট ডু দিস। আমি এক্সাম স্ক্রিপ্ট পড়ি, তারপর আমি মার্কিং করি। আপনার সিজিপিএ কি, আপনার জিপিএ কি, ইট ডাজন্ট ম্যাটার টু মি। আমার খাতায় আপনি যেটা লিখেছেন অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন, সেটাই আমার জন্য ম্যাটার করে। ঠিক আছে? সো এটা নিয়ে কেউ কোয়েশ্চেন এখন করবেন না, আমি আপনাদেরকে টাইম দিব, যখন টাইম দিব দেন আস্ক মি, কারণ এখন আমি বললে আপনারা বুঝবেন না, আপনাদেরকে আমি খাতা শো করতে পারছি না। ঠিক আছে? সো আমি একসাথে সবাইকে এক্সপ্লেনেশন দিব, আলাদা করে আমি এক্সপ্লেনেশন দিব না। আমি 27 জানুয়ারিতে আই উইল ইনফর্ম ইউ যে নেক্সট 3 দিনের মধ্যে আমি কোনো একদিন যেতে পারবো নাকি। যদি আমি যেতে পারি, ইফ আই এম এবল টু ওয়ার্ক, ডেফিনেটলি আমি আপনাদের খাতা শো করবো, এবং আমি টাইমও বলে দিব আপনাদেরকে। ক্লিয়ার? ম্যাম, আমাদের বাকি দুটো সিটি যেগুলো ছিল, সিটি 3, সিটি 4, ওগুলো কবে নেওয়ার চান্সেস আছে? ওগুলো হচ্ছে আপনাদের, আজকে আমি যে টপিক শেষ করলাম, এটা আপনাদের কত, 9th টপিক ছিল না? জি ম্যাম। আর একটা টপিক আমি পড়াবো। হ্যাঁ, আই থট যে আজকে আমি 2টা পড়াবো, বাট আজকে মোস্ট প্রবাবলি পসিবল হবে না। আর একটা টপিক আছে, তো আমি এটা আপনাদেরকে আচ্ছা আমাকে একটু কাইন্ডলি বলেন, সানডে মানডে টুইসডে, উম সানডে মানডে টুইসডে এই 3 দিনের মধ্যে আপনারা কোনো একদিন ক্লাস করতে পারবেন? কালকে সানডে, তারপরের দিন মানডে, তারপর টুইসডে, 3 দিনের মধ্যে কোনো একদিন ক্লাস করা পসিবল? ম্যাম, এটা দুটো সেকশনের সবাইকে আস্ক করে তারপর জানালে আপনাকে ম্যাম ভালো হয়। আচ্ছা আপনাদের আচ্ছা তাহলে আমাকে একটু বলেন যে আপনাদের আহ টুইসডে, না ওয়েনসডে, ওয়েনসডে কি আপনাদের পিকনিক না? জি ম্যাম। আচ্ছা তাহলে তো থার্সডে কি ক্লাস টেস্ট দিতে পারবেন নাকি পরের উইকে দিবেন? ম্যাম থার্সডে তে প্রবাবলি ম্যাম ক্লাস নাও হতে পারে, যেহেতু ম্যাম ওয়েনসডে তে পিকনিক। হুম। অনেক অনেক ডিপার্টমেন্টে ম্যাম, সরি, অনেক ফ্যাকাল্টিতে, যেমন হুম। এফএসটি তে ম্যাম বলে দিয়েছে যে থার্সডে প্রবাবলি অনলাইন ক্লাস হতে পারে। সো এটা একটু ম্যাম ডেটটা একটু ঝামেলার হয়ে যায় থার্সডে তে। আচ্ছা তাহলে আমি যেটা করব আমি বলি আপনাদের, আমাদের তো অলরেডি 9টা টপিক হচ্ছে, আমি আর একটা টপিক কভার করবো, সো আমাদের আর রাশ নাই। আমি আপনাদের 23rd একটা টপিক কভার করে দিব। হ্যাঁ, 23শে জানুয়ারি। সো 23 তারিখে কভার করে দিলে আমাদের টপিক ইজ ডান। আমি এরপরে আর ফার্দার কন্টিনিউ করব না, কারণ আপনাদের সেমিস্টার এটা অনেক প্রলং, অলমোস্ট কত 7 মান্থস। হ্যাঁ। সো 23 পর্যন্তই আমি ক্লাস 23তে আমি একটা টপিক নিয়ে আই উইল মানে র্যাপিড, এটাতে আর কিছু নাই। আর আপনাদের পরীক্ষা আমি নিব তাহলে নেক্সট উইকে, মানে এর পরের উইকে, মানে 26 থেকে 30-র মধ্যে যে কোনো একদিন আমাদের যেটা আপনার ক্লাস টাইম থাকবে, আমি কাউকে রিকোয়েস্ট করে কোয়েশ্চেন দিয়ে দিব। আপনাদের সিলেবাস আমি নেক্সট ফ্রাইডে দিয়ে দিব, যেহেতু আপনাদের
ওয়েনসডে আর থার্সডে এর মধ্যে পরীক্ষা হবে, ঠিক আছে? সো আমি সিলেবাসটা দিয়ে দিব, লাস্টেই পরীক্ষা রাখি, যদি আমি মুভ করার মতো ক্যাপাবিলিটি থাকে আমি যাব, আর যদি আমার রিকভারি না হয় অন্য কেউ নিয়ে দিবে পরীক্ষাটা, কিন্তু আমি হার্ড কপিতেই পরীক্ষা নেব, ঠিক আছে? আর উইদিন দিস টাইম আপনাদের ক্লাস টেস্টের কপি, মিডের কপি আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো, মানে নাম্বারটা আর কি, নাম্বারটা দিয়ে দিলে তাহলে আপনাদের জন্য ইজিয়ার হবে ক্লাস টেস্টে কিভাবে বা কি করবেন ওই ডিসিশনটা নেওয়া, ঠিক আছে? আর যদি আপনাদের মনে হয় যে ক্লাস টেস্টের আগে উম, আমি ক্লাস টেস্ট মিড টার্ম সবকিছু নিয়ে ডিসকাস করবো না, ক্লাস টেস্ট তো ডেফিনেটলি আপনাদের হবে, যদি লাস্ট উইকে হয় আমার সাথে আপনাদের স্কেডিউল ডেট হচ্ছে 29-30। হ্যাঁ, যদি আপনারা মনে করেন যে ক্লাস টেস্টের আগে আপনাদের মিড টার্ম বা অন্য ক্লাস টেস্টের ইস্যুটা একটু জানতে চাচ্ছেন, আমাকে থ্রু সিআর জানাবেন, ইন্ডিভিজুয়ালি আলাদা নক করবেন না, তাহলে আমি একদিন আপনাদেরকে অনলাইনে কোথায় কিভাবে আমি মার্কিং করেছি আমি সেটা বলবো। হ্যাঁ, সো এর বাহিরে তো আর পসিবল না। আর আমি যখন ফিজিক্যালি যাব আপনারা খাতাটা দেখতে পারবেন ডেফিনেটলি, যদি আমি যেতে পারি এই মান্থেই, অথবা আপনাদের যখন পরীক্ষা শুরু হয়ে যাবে, হ্যাঁ, পরীক্ষা যখন শুরু হয়ে যাবে ওই টাইমে আমার পরীক্ষাটা আমি লাস্টে রাখতে বলবো। ফার্স্টের যে কোনো পরীক্ষা বা গ্যাপে যে কোনো একদিন এসে আপনারা যেদিন পরীক্ষা দিবেন সেদিন আমি কোনো একদিন ডেট দিয়ে দিবো, এসে দেখে যাবেন, ঠিক আছে? ম্যাম আপনি কি সিটি ফোন নিবেন ম্যাম? আমি 4টাই নিব, কারণ আপনাদের তো আমি অ্যাসাইনমেন্ট দিয়েছি পিয়ার ওয়ার্ক, হ্যাঁ, আর টার্ম পেপারটা ইন্ডিভিজুয়াল, আমি 4টাই নিব। এখন আপনাদের উইশ, 3টার মার্কস মানে 2টার মার্কস আমি দিয়ে দিব, আরেকটা বাকি আছে তাই না? তো আপনাদের উইশ, যদি আপনারা কেউ মনে করেন সেটা আপনাদের ইচ্ছা, বাট আমি মোটিভেট করব 4টাই দেওয়ার জন্য, বিকজ 4টা দিলে যেটা হয় যে আপনার যদি কোনোটাতে সামহাও পুয়ার মার্কস আসে, অন্য আরেকটা এক্সাম এটাকে কভার করতে পারে, মানে যেটা আমরা সবসময় ইন্সপায়ার করি আর কি। ম্যাম আপনার হচ্ছে ম্যাম ফাইনালের সাবজেক্টটা ম্যাম আমরা হচ্ছে ম্যাম 13 তারিখ রেখেছি ম্যাম, 13 ফেব্রুয়ারি ম্যাম। 13ই ফেব্রুয়ারি? এটা কি অফিস থেকে দিয়েছে? ম্যাম অফিস থেকে হচ্ছে হলো আমাদের সিআরদেরকে হচ্ছে ডেট দিয়ে দিয়েছে যে কবে কবে হচ্ছে হলো পরীক্ষা হবে। আমরা হচ্ছে ম্যাম একটা ম্যাচ ভোটিং নিয়ে ম্যাম আমরা হচ্ছে সাবজেক্ট গুলো আর কি আমাদের মতন করে দিয়েছি ম্যাম। আপনাদের পরীক্ষা কত তারিখে শেষ? ম্যাম আমাদের পরীক্ষা শেষ 24 তারিখে ম্যাম। 13তে যদি দিয়ে থাকেন তাহলে তো শুরুর দিকে হবে, ফার্স্ট ম্যাম উইকে। 10 তারিখে হচ্ছে একটা, সেকেন্ডটা ম্যাম আমরা এমআইআর রেখেছিলাম ম্যাম। বুঝতে পেরেছি, যদি আমি চাচ্ছিলাম পরে রাখতে, হ্যাঁ, মানে এর পরের উইকে বা তার পরের উইকে লাস্টে রাখতে, লাস্টে রাখলে যেটা সুবিধা হতো, ওই যে বললাম যে যেহেতু আমার একটা এখন শর্ট কামিংস আছে আনফরচুনেটলি, মানে ফ্র্যাকচার রিকভারি হতে মিনিমাম 4 উইকস লাগবে, ম্যাক্সিমাম 6, আমাকে এটাই বলেছে ডক্টর। তো মিনিমাম 4 হচ্ছে আমার জানুয়ারির 27। হ্যাঁ, সো যদি না হয়, না হওয়ার প্রবাবিলিটি আছে, যদি ফ্র্যাকচার রিকভারি না হয় তাহলে আই উইল বি অন 2 উইকস লিভ মোর, তার মানে আপ টু 14 ফেব্রুয়ারি। হ্যাঁ, সো 14-এর আগে আমি মুভ করার জন্য আই এম নট কেপেবল, কারণ আমার ক্র্যাচ ইউজ করতে হয়, সেভাবে আমার অফিসে যাওয়াটা খুবই টাফ, মানে টাফ বলতে ইম্পসিবল, এই জন্য আমি যেতে পারছি না। হ্যাঁ, সো এই জন্য আমি বলেছিলাম লাস্টে রাখলে যেটা হয়, এখানে একটা জিনিস ফর শিওর যে লাস্টে রাখলে আমি একদিন না একদিন যেতে পারবো, মানে 6 উইকস কভার আপ হয়ে যাবে। হ্যাঁ, বাট 13-এ রাখলে ওই যে 50-50 চান্স থাকে, যদি রিকভারি হয়ে যায় আই ক্যান গো, আর রিকভারি না হলে আমি আসলে মুভ করতে পারবো না। হ্যাঁ, এটাই। আচ্ছা, আমি একটু অ্যাটেন্ডেন্সটা কল করি, মিডিয়া এন্ড আইআর এর সেকশন এ। হ্যাঁ, আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি, যাদেরটা চ্যাট বক্সে আছে প্লিজ চ্যাট